বাংলাদেশ খেলাফত মজলিস আজ দেশব্যাপী নাগরিক সমাবেশ করছে। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে তারা একটি পয়গাম নিয়ে যাওয়ার জন্য সিরিজ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন। এটি একটি প্রশ্ন যে বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করার 1 মাসের ব্যবধানেই কেন বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হলো? এটা তাদের যেমন প্রশ্ন, এটা বাংলাদেশের মানুষের যেমন কৌতূহল, এটা আমাদেরও দুঃখবোধ। আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগের আন্দোলন সংগ্রামে ক্লান্ত ছিলাম। আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য, এদেশের বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা একযোগে কাজ করব। এটাই ছিল আমাদের প্রত্যাশা, এটাই ছিল আমাদের স্বপ্ন। দুর্ভাগ্যজনকভাবে জাতীয় নির্বাচন অতিবাহিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নির্মমভাবে আমাদের সে স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষকে হতাশায় নিমজ্জিত করা হয়েছে। কারা করলো? এর দায় কার? কারা এই দেশের মানুষের স্বপ্নভঙ্গের কারণ ঘটালো? সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই দেশের মানুষের কাছে আমরা আবার ফিরে যাওয়ার জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের কথা এত সহজে ভুলে যেতে পারি না। যে বিপ্লবের জন্য 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত একাধারে 1 যুগ পর্যন্ত আমাদের রক্ত ঝরাতে হয়েছে, যে বিপ্লবের জন্য শাপলা চত্বরে আমাদেরকে জীবন দিতে হয়েছে, যে বিপ্লবের জন্য বছরের পর বছর বিনা বিচারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে, যে বিপ্লবের জন্য দিনের পর দিন আমাদেরকে রিমান্ডের অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে, এক সাগর রক্ত পাড়ি দিয়েই 2024 সালের 36শে জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছিল। কেন বিপ্লব হয়েছিল? কেন আজও বাংলার প্রতিটি জনপদে সন্তানহারা মায়ের আর্তনাদ শোনা যায়? কেন আজও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 30 সহস্রাধিক আমার ভাই বোনেরা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে? তারা তাদের জীবনের পঙ্গুত্ব বরণ করেও আহত হয়ে বিছানায় ছটফট করতেছে। আজও তারা সেই জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশায় তারা আজ দুমড়ে দুমড়ে মুচড়ে মুচড়ে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা ডুকরে ডুকরে কেঁদে উঠছে। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, জুলাই বিপ্লব কেন সংগঠিত হয়েছিল? জুলাই বিপ্লবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল? আমরা আসলে সেই জুলাই বিপ্লব চলাকালীন সময় থেকে বিপ্লব সাকসেসফুল হওয়ার পর জুলাই বিপ্লবীদের কণ্ঠে আমরা শুনেছি, বিপ্লবীরা বলেছে, প্রতিটি জনপদে যারা রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার আগে বলেছে, জীবন দেওয়ার আগে শরীফ ওসমান হাদিরা আমাদেরকে বলে দিয়ে গিয়েছে কেন জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লব হয়েছিল মুখ্যত 2টি উদ্দেশ্য হাসিল করার জন্য। জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল কয়টি? 1 নম্বর লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। এই জন্য জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আপনাদের মনে থাকার কথা, কি আন্দোলন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। তাই জুলাই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনোদিন যেন কোনো ফ্যাসিবাদী শাসক ফিরে আসতে না পারে, সেই ফ্যাসিবাদের পথ বন্ধ করা। এটাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাৎ বৈষম্যের বিলোপ
ফ্যাসিবাদের রোধ, এটাই ছিল জুলাই বিপ্লবের স্বপ্ন। কিভাবে স্বপ্ন পূরণ হতে পারত সেটা নিয়ে দীর্ঘ কাজ করা হয়েছে। যখন জুলাই বিপ্লব হয়ে গেল, জুলাই বিপ্লবের ফসল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মসনদে বসলো। সবাই যারা দীর্ঘ 16 বছর পর্যন্ত গুম খুন হত্যাকাণ্ডের শিকার ছিল, যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যারা প্রবাসে থেকেছে, যারা দেশান্তরিত হয়েছে, নানাভাবে যারা নিগৃহীত হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, পর্যায়ক্রমে আবার সবাই তারা বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেল। তখন বাংলাদেশ থেকে এই জুলাই বিপ্লবীরাই আওয়াজ তুলেছিল যে বিপ্লব হয়েছে, 24-এর 36শে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এই জুলাই বিপ্লবকে কার্যকর করার জন্য, জুলাই বিপ্লবের উদ্দেশ্য হাসিল করার জন্য একটি সনদ প্রণয়ন করতে হবে, যেটি হবে জুলাই সনদ। জুলাই সনদ এবং জুলাই চার্টার প্রতিষ্ঠার, বাস্তবায়নের, রচনার আন্দোলন যখন শুরু হলো, দাবি উত্থাপিত হলো, সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো। সে ঐক্যমত্য কমিশন আগামীর বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ দেশ গড়বার জন্যে, জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের লক্ষ্যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করলো। সেই খসড়া বাংলাদেশের 33টি রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হলো। বাংলাদেশের 33টি রাজনৈতিক দল একাধারে 9 মাস, প্রায় 83টি বৈঠকে, ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা তারা বৈঠক করে সেই জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করার জন্য চেষ্টা করলো। দীর্ঘ 9 মাসে একটি জুলাই সনদ প্রণীত হলো, যেই সনদের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, যেই সনদের মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, সেই সনদ প্রণীত হলো। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, সেই সনদের মধ্যে যেই সকল ধারাগুলোর মাধ্যমে বৈষম্য বিলোপ হবে, যেই সকল ধারাগুলোর মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, প্রতিটি ধারার সাথে একটি দল দ্বিমত পোষণ করে। আমি সেই দলটির নাম যদি মুখে নাও বলি, আপনারা কি সেই দলটির নাম বলতে পারেন? দেশের জনগণ জানে যে বৈষম্য বিলুপ্ত করার জন্য, ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য জুলাই সনদে যতগুলো প্রস্তাবনা আনা হয়েছে, তার প্রায় প্রতিটি সনদের সাথে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করলেও শুধুমাত্র একটি দলের বাধার কারণে বারবার জুলাই সনদ মুখ থুবড়ে পড়েছে। এভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ বন্ধ করার দাবি এবং বৈষম্য রোধ করার যেই প্রস্তাবনা, প্রতিটি প্রস্তাবনার উপর নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে, দ্বিমত পোষণ করে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন থেকেই জুলাই বিপ্লবকে অকার্যকর করার পায়তারা শুরু করেছিল। এই বিষয়গুলো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, এই বিষয়গুলো আমরা গভীর পর্যবেক্ষণ করছিলাম। আজ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা কেন বিএনপির সঙ্গে জোট বাঁধলেন না? প্রশ্ন করে, কেন আপনারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করলেন না? আমি সেই সকল ভাইদেরকে সবিনয়ে বলতে চাই, আমরা তো সেই বিএনপিকে চেয়েছিলাম যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। আমরা তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম যে বিএনপিকে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া 2001 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদেরকে নিয়ে দেশপ্রেমিক 4 দলীয় ঐক্যজোট গঠন করেছিলেন। আমরা
তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে সাহায্য করার জন্য 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যাওয়ার জন্য নেতা কর্মীদেরকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2024-এর বিপ্লবের পর এই বাংলাদেশে আমরা আর সেই বিএনপিকে খুঁজে পাইনি। আমরা এক নতুন বিএনপিকে দেখেছি, যে বিএনপি জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হওয়ার পর জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করার জন্য উদ্যত হয়েছে। আমরা যখন দেখেছি প্রিয় এলাকাবাসী, কুমিল্লাবাসী, ভালো করে মনে রাখবেন, আমাদের কথা শুধু আবেগ দিয়ে নয়, আমাদের কথাগুলো শুধু কণ্ঠের জোর নয়, এগুলো আমাদের হৃদয়ের ডুমরে কুকড়ে কেঁদে ওঠা কথা, আর্তনাদ। আমাদের এই কথাগুলো 1.5 সহস্রাধিক বাংলা দামাল সন্তানদের শাহাদাতের চেতনার কথা। আমাদের এই কথাগুলো 30,000-এর বেশি জুলাই যোদ্ধাদের আর্তনাদের কথা। প্রতিটি বৈষম্য বিরোধী, প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী ধারার সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ 9 মাস পর যখন জুলাই সনদ প্রণীত হলো, বিএনপির সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নোট অফ ডিসেন্টে চলে গেল, মূল সনদে স্থান পেল না। মূল সনদে এমন এমন ধারায় সংযুক্ত হলো যেই ধারার মাধ্যমে আর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে পারবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জন্ম নিয়েছে জানেন? বলবো আপনাদের সামনে। বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলোকে জুলাই সনদের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতাগুলো রেখে গুরুত্বপূর্ণ ক্ষমতায় ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অল্প কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করার প্রস্তাব ছিল, আর বিচার বিভাগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ক্ষমতাগুলো একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতির কাছে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো যে এই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত 3 পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো। গোটা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে কাউকে নিযুক্ত করার আগে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগের জার্ম আছে কিনা। আওয়ামী লীগের জার্ম থাকলে তারপরে তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হতো। এইভাবে গোটা বাংলাদেশকে আওয়ামী দেশে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সোনার সময়গুলোকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল। এই জন্য জুলাই সনদের মাধ্যমে দলীয়করণের এই রাস্তা বন্ধ করার জন্য একটা প্রস্তাবনা আনা হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দলীয় ইচ্ছায় আর রাষ্ট্রের নিয়োগ হবে না,
নতুন করে সুন্দরভাবে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ মানুষ যেন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হতে পারে সেই প্রস্তাবনা ছিল। এইভাবে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়ে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতিকে দিয়ে, এরপরে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন তৈরি করার, নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি করে তারপরে 5 বছর পর পর যেন একটি নির্দলীয় নিরপেক্ষ সত্যিকার তত্ত্বাবধায়ক সরকার গড়ে উঠতে পারে, তার জন্য চমৎকার একটা প্রস্তাবনা জুলাই সনদে করা হয়েছিল। কিন্তু এই সবগুলো ধারা উপধারার সঙ্গে একটি দলের দ্বিমত, দলটির নাম আবার তারা চেয়েছিল ওই যে 2006 সালে যেভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারকে দলীয়করণ করেছিল সেই একই ধারায় তারা ফিরে যেতে চেয়েছিল। এই সব করতে গিয়ে বাংলাদেশে জুলাই সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ ধারার সাথে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে। প্রিয় সাথী ভাইয়েরা আমার, এরপরে আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ঐক্যবদ্ধভাবে রাজপথে। শেষ পর্যন্ত জুলাই সনদ যখন স্বাক্ষর হয়, আমাদের সবগুলো দলের কাছে একটা কপি দেখানো হয়েছে যে এই কপির উপর আগামী দিন স্বাক্ষর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দলের নেতৃবৃন্দ গিয়ে স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পর দেখা গেল সেখানে এক নজিরবিহীন জালিয়াতি করেছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধাপ্পাবাজ কয়েকজন ব্যক্তি মিলে। সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলোকে সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে 32টি রাজনৈতিক দলের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। আর সেই গাদ্দারির মাধ্যমে জুলাই সনদের পিঠে ছুরিকাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপির দালাল গোষ্ঠী এবং বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে। এরপরে আমরা দাবি করলাম গণভোট হতে হবে। বিএনপি আমাদের দাবির মুখে গণভোট মেনে নিল। কথা ছিল গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। গণভোট হলো। বিএনপি বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলল। হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে জনগণের কাছ থেকে তারা ভোট কেড়ে নিল। আর এরপরে মেকানিজম আর ইঞ্জিনিয়ারিং সব কিছু করে ক্ষমতায় যাওয়ার পরেও ভোট গণনা করে দেখা গেল বিএনপি এবং তার জোট মিত্ররা মিলে ভোট পেয়েছে 50%, আর সেখানে গণভোটে হায়ের পক্ষে ভোট পড়েছে 70%। এই 50% ভোটের জোরে তারা 70% জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। আমরা স্পষ্ট ভাষায় বললাম, যেই জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণে 1971 সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেই ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ভোটাধিকার যদি আবার কেউ ছিনতাই করার চেষ্টা করে তার পরিণামও ভিন্ন কিছু হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, দেখেন বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলো আমরা আগে শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়েই আমরা রাজপথে কর্মসূচি পালন করতাম। এই জন্য মানুষ আমাদেরকে জাতীয় রাজনীতির আমাদের সমস্যার সমাধান দানকারী সংগঠন বলে তারা মনে করতো না। তারা মনে করতো হুজুররা আছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে। এই প্রথম বাংলাদেশ খেলাফত মজলিস, আজ জুলাই সনদ বাংলাদেশের 70% মানুষের হৃদয়ের দাবিকে ধারণ করে সর্ববৃহৎ কর্মসূচি পালন করে সৌরওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশের 55,000 বর্গ মাইলে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। তাই আজ একদল মানুষের মাথা খারাপ হয়ে গেছে।
যে বাংলাদেশ খেলাফত মজলিস এটা কি শুরু করলো। তারা একদিকে শাপলা চত্বরের কথাও বলে, তারা একদিকে ধর্ম অবমাননার বিরুদ্ধেও কথা বলে, তারা একদিকে শাপলার শহীদদের পক্ষেও কথা বলে, আবার তারা জুলাই শহীদদের পক্ষেও কথা বলে, তারা ইসলামের পক্ষেও কথা বলে, আবার দেশের সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার আদায় করার জন্য তারা সংগ্রাম করে। বাংলাদেশ খেলাফত মজলিস গণমানুষকে নিয়ে কাজ শুরু করলো কেন? এই জন্য আমাদের কিছু ভাই বেরাদারদের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠতে চায়। আমরা বলি আসুন, এই আন্দোলন আমরা একা করতে চাই না, আসুন আপনারাও যেই হাতে হাত রেখে জুলাই বিপ্লব আমরা একসঙ্গে করেছিলাম, সেই হাতে হাত রেখে আবার আসুন 70% মানুষের ভোটাধিকারের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আরেকটি গণ অভ্যুত্থান করব। আমরা সরকারকে বলতে চাই, মোকাবেলা করতে হয় আসেন মাঠে। আপনারা জনগণের ভোটাধিকারের সঙ্গে প্রতারণা করেছেন, ধোঁকাবাজি করেছেন। জাতীয় সংসদে সরকারের মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই গণভোট আর গণভোটের দাবি বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল কোনোভাবে নির্বাচনটা আদায় করা। এইভাবে জাতীয় সংসদে স্পষ্ট ভাষায় নিজেদের মুনাফিকির পরিচয় উন্মোচন করে দেওয়ার পর এই জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার আর কোনো মুখ থাকে না। আর সেই কথাগুলো আমরা জাতির সামনে বলে দিচ্ছি, তখন আমাদের পিছনে আমাদের ভাইদেরকে লেলিয়ে দেওয়ার এক মিশন নিয়ে বর্তমান সরকার আমাদের এই জোরালো দাবিকে, জনগণের পক্ষে আমাদের অবস্থানকে দুর্বল করার পায়তারা চালাচ্ছে। সরকারকে আমরা বলবো, পারবেন না, আপনাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা বিএনপির কল্যাণকামী হিসেবে, আমাদের অতীতের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সহকর্মী হিসেবে তাদেরকে আমরা কল্যাণ কামনা করি, তাদের শুভ কামনা করি, প্রত্যাশা করি জিয়াউর রহমান বেগম জিয়া যেভাবে জনগণের অধিকারকেই তারা চূড়ান্ত লক্ষ্য হিসেবে সাব্যস্ত করেছিল, আমরা তাদের সন্তান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী